বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। প্লট দুর্নীতির পৃথক ৬ মামলায় শেখ পরিবারের ৭ জন সহ ২৭ জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গঠন করা হয়েছে অভিযোগ। সকালে ঢাকা বিশেষ জজ আদালত ৪ ও ৫-এর বিচারক এই আদেশ দেন। এ সময় আদালতে কোনো আসামি হাজির না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দুদকের আইনজীবী জানান, আসামি উপস্থিত না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে ১১ আগস্ট ও রেহানা পরিবারের মামলার পরবর্তী তারিখ ১৩ আগস্ট ধার্য করেছেন আদালত। এদিন বাদীর জবানবন্দি গ্রহণ করা হবে। অভিযোগ করা হয় রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৩০ কাঠার প্লট বরাদ্দে অনিয়ম ও জালিয়াতিতে জড়িত ছিলেন শেখ পরিবারের সদস্যরা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের এই প্লট পাইয়ে দিতে প্রভাব বিস্তার করেন। এতে সহায়তা করে গৃহায়ন ও গণপূর্ত ও রাজুকের বেশ কয়েকজন কর্মকর্তা। তিনি ছিলেন রাষ্ট্রের সরকারের সর্বোচ্চ পদাধিকার বলে, প্রজাতন্ত্রের তিনি সর্বোচ্চ পদাধিকার বলে ছিলেন। তার কন্ট্রোলে সবকিছু থাকবে। তিনি সেইখানে নিয়ম বহির্ভূতভাবে এগুলো অর্জন করেছেন। সেই জন্য মামলাটি দায়ের করা হয় এবং মামলায় প্রচুর ডকুমেন্ট চলে আসে আলামত হিসেবে। আমরা সেগুলো প্রমাণ করার চেষ্টা করব এবং আশা করি আমরা মামলাটিতে সফল হব। তার পক্ষে কেউ দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাকে এসে সারেন্ডার করতে হবে, জামিন নিতে হবে এবং অথবা ফেস করতে হবে, মামলা ফেস করতে হবে। জাতীয় প্রেস ক্লাব আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা সভায় কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি ৫ তারিখের অভ্যুত্থানের পরেই ৭ কি ৮ তারিখে আমরা একটা সভা করেছিলাম পল্টনের সামনে, আমাদের পল্টন মেডিকেলের সামনে। সেখানে আমি ৩ মাসের মধ্যে নির্বাচন দাবি করেছিলাম। আমার খুব সমালোচনা হয়েছিল, আপনারাও করেছিলেন যে বিএনপি এত অস্থির হয়ে গেছে কেন, মির্জা আলমগীর ফখরুল এত অস্থির হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তখন কথাটা ছিল যে ক্ষমতায় যাওয়ার জন্য। আসলে এখন আপনারাই বলছেন যে ব্যাপারটা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে যার শক্তি, যার ক্ষমতা, যার মালিকানা, তার হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। আপনার প্রতিনিধি থাকবে না সরকারে, যারা দেশ চালাবেন, তো সেই সরকারে তো সমস্যা থাকবেই। একটা কথা বলার কেউ নেই, কাকে বলবেন, কি বলবেন? আমাদের কাছে এসে ভিড় করছে লোকজন যে আমাদের এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে, এই প্রবলেম হচ্ছে। কে বলবে? আগে তার এমপি ছিল, আগে তার মেয়র ছিল, তারা কথা বলতে পারতো, এখন কোথাও তারা কথা বলতে পারছে না। এই যে বিষয়টা সবাইকে অনুধাবন করতে হবে। তবে আমি অনুরোধ করব, এতটা আপনারা হতাশ হবেন না, নিরাশ হবেন না। আমরা যদি পারি অতীতে, আমরা যদি সেই ৫২ ভাষা আন্দোলনে সফল হতে পারি, ৬৯-এ সফল হতে পারি, ৭১-এ সফল হতে পারি, ২৪-এ সফল হতে পারি, উইথ অল আওয়ার লিমিটেশনস, তাহলে আমরা এটাও পারব। এটা আমি বিশ্বাস করি এবং এই বিশ্বাস করি বলেই আমরা আপনার এগিয়ে যেতে পারবো। আমি কারো সমালোচনা করতে চাই না। আজকে যে সময়টা, এই সময়টা হচ্ছে পারস্পরিক একটা বোঝাপড়া করার সময়। একটু বুঝে নিয়ে, পরস্পরকে বুঝে আমরা যদি খুব দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করি, তাহলে ফলটা লাভ করবে জনগণ। তার একটা প্রতিনিধিত্ব থাকবে, তার একটা সরকার তৈরি হবে। এটাতে যে সব শোনা হয়ে যাবে, সব কিছু আপনার সমস্যাগুলো মিটে যাবে তা না, কিন্তু একটা রাস্তা তৈরি হবে, যে রাস্তার মধ্যে দিয়ে আমরা আমাদের কথাগুলো, জনগণের কথাগুলো সেই সরকারের কাছে পৌঁছাতে পারবে। সেই জায়গায় জুলাই সনদের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনকারীরা। সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। কি বলছেন বিক্ষোভকারীরা, আর আজই তো সনদ নিয়ে আলোচনা শেষ হবার কথা, ফরহাদ আমাদের জানাবেন। আমরা এখানে দেখছি যে 10:30 থেকে, সকাল 10:30 থেকে কিন্তু এখানে আন্দোলনকারীরা আন্দোলন করছেন এবং তাদের একটাই দাবি যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আজকের মধ্যে দিতে হবে, অর্থাৎ জুলাইয়ের আজকে শেষ দিন, আজকেই দিতে হবে। তারা কিন্তু এই দাবিটা এখানে করছেন এবং তারা যেটি বলছেন যে
জুলাই গণ অভ্যুত্থানে বিগত আওয়ামী ফ্যাসিস্ট যে স্বৈরাচার সরকার ছিল তারা যেভাবে করে গুম খুন এবং সবশেষ যে জুলাইয়ে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচারের দাবি তারা করছেন এবং এই প্রায় 1 বছর হয়ে গেছে তবুও এখানে যারা জুলাইয়ে যারা শেখ হাসিনার নেতৃত্বে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার তারা দাবি করছেন। একই সঙ্গে তারা বলছেন যে জুলাই যে ঘোষণাপত্র সেটি যদি না দেয়া হয় পরবর্তীতে এই জুলাই যোদ্ধাদের হয়তোবা জুলাই সন্ত্রাসী হিসেবেও আখ্যা দেওয়া হতে পারে। তারা সেটি উল্লেখ করে তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে এই ঘোষণাপত্র দিতে হবে। একই সঙ্গে যারা জুলাই যোদ্ধা এবং যেসব আহত যারা যারা শহীদ হয়েছেন, যেসব পরিবার শহীদ পরিবার রয়েছে সেই শহীদ পরিবার এবং আহতদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে সাংবিধানিকভাবে, এবং বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধানকে স্থায়ীভাবে এটি পরিবর্তন করে এদেশের যে জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত তাদেরকে স্বীকৃতি দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। এবং বলা হচ্ছে যে যারা জুলাইয়ে আহত হয়েছে তাদের এখনও অনেকেই সুচিকিৎসা পায়নি এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবার জন্য কিন্তু তারা এখানে বলছেন। এবং আমরা এর মধ্যে কিন্তু দেখেছি যে ঘণ্টাখানিক আগে থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে আন্দোলনকারীরা জুলাই সনদের দাবিতে তারা এখানে আন্দোলন করছেন এবং এই বৃষ্টির মাঝেও কিন্তু আমরা দেখছি যে চতুর্পাশের সড়কই কিন্তু এখানে বন্ধ রয়েছে, এতে করে আশপাশের বিভিন্ন সড়কে কিন্তু যা আমরা দেখেছি যে যানজট তৈরি হয়েছে। তো এই ছিল শুভ আমার কাছে শাহবাগ থেকে সবশেষ তথ্য। শাহবাগ থেকে জুলাই সনদের দাবিতে বিক্ষোভের খবর জানাচ্ছিলেন রিপোর্টার ফরহাদ বিন নূর। জুলাই সনদ চূড়ান্ত করতে আজই আলোচনায় ইতি টানতে চায় জাতীয় ঐক্যমত্য কমিশন, আর দ্রুতই রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে চূড়ান্ত খসড়া, জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের 23তম সভা শুরু হয়। শুরুতেই কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, এখন পর্যন্ত দ্বিমত সহ 13টি বিষয়ে ঐক্যমত্য হয়েছে। আজ অমীমাংসিত 7টি বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আলী রিয়াজ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা করে সিদ্ধান্ত নেবে। এ সময় জাতীয় ঐক্যমত্য কমিশন অনুঘটকের কাজ করবে। পরবর্তী সময়ে প্রয়োজন বোধে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে বলেও জানান তিনি। যে সমস্ত বিষয়ে আপনারা একমত হয়েছেন সেগুলো বাস্তবায়নের পথ আপনারা তৈরি করতে পারবেন এবং সেখানে জাতীয় ঐক্যমত্য কমিশন আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে অনুঘটকের কাজ করবে এবং পরবর্তী সময়ে প্রয়োজন বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐক্যমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান না, এখানেও দুর্নীতি থাকতে পারে। দায়িত্ব নেয়ার পরই প্রধান লক্ষ্যই এই দুর্নীতি কমানো বলে মন্তব্য করেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে বরিশালের সিএনবি রোডে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আরও বলেন, দুর্নীতি সরকার পতনের মূল কারণ, তাই তা কমিয়ে রাখতে পারলে দেশ ও সরকার স্বস্তিতে থাকবে। দুদকের মামলার খালাস পাওয়া প্রসঙ্গে বলেন, দুদকের মামলার আসামিকে কিন্তু দুদক ছাড়ে না। আসামিদের বিরুদ্ধে আপিল করা হচ্ছে। পরে জেলার সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। প্রায় 23 কোটি টাকা ব্যয়ে বরিশালে নির্মিত হচ্ছে 6 তলা বিশিষ্ট দুদক ভবন। জাতীয় সরকার গঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা দেওয়া হয়নি বলে বিএনপি মহাসচিবের বক্তব্য অসত্য বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি এই দাবি করেন। নাহিদ ইসলাম লেখেন, 5 আগস্ট রাতে ছাত্ররা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করতে চাইলেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই প্রস্তাবে সম্মত হননি। এছাড়া সম্প্রতি শিবির নেতা সাদিক কায়েমের ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় যুক্ত থাকার দাবিকেও মিথ্যাচার বলে দাবি করেছেন নাহিদ ইসলাম। আরও অভিযোগ করেন, সাংবাদিক জুলকার নাইন শায়েররা গত বছর 2 আগস্ট সেফ হাউসে আত্মগোপনে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ দিয়ে সেনাকু করার চেষ্টা করেছিল। 2024 সালে 31শে জুলাই স্মরণে
মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে আইনজীবীরা। সকালে বৈরী আবহাওয়া আর টানা বৃষ্টির মধ্যেও শত শত আইনজীবীর অংশগ্রহণে চট্টগ্রাম আদালত চত্বরে মুখরতা ছড়ায় কর্মসূচিটি। গেল বছরের মতো ফ্যাসিবাদ বিরোধী প্রতীক হিসেবে এবারও মাথায় ছিল লাল কাপড়। আইনজীবী ভবন থেকে শুরু হওয়া মিছিল আদালত ভবন প্রদক্ষিণ করে। এ সময় মতবিনিময় সভায় অংশ নেন রাজনীতিক, ছাত্র ও সাধারণ মানুষ। বক্তারা বলেন, গত বছর 31 জুলাইয়ের আন্দোলন ছিল চট্টগ্রামে ফ্যাসিস্ট বিরোধী মোড় ঘোরানো দিন। এদিকে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা। জেলা আইনজীবী সমিতি ভবন থেকে পদযাত্রা শুরু হয়ে চিফ জুডিশিয়াল আদালত ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ দফার আলোচনায় 35% থেকে শুল্ক হার কমানোর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। আগের 2 দফার বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের বিষয়ে একমত হয়েছে দুই পক্ষ। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির যেসব ইস্যু ও শর্ত ছিল সেগুলোর বিষয়ে অনেকটাই অগ্রসর হয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও ঘাটতি কমাতে এরই মধ্যে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এর আওতায় যুক্তরাষ্ট্র থেকে গম কেনার চুক্তি হয়েছে। এলএনজি আমদানি সহ বোয়িং কেনার বিষয়টিও বিবেচনা করছে বাংলাদেশ সরকার। এদিকে ভারতের ওপর 25% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন, যা 1 আগস্ট থেকে কার্যকর হচ্ছে। ট্রাম্প জানান, রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার জন্য ভারতের ওপর শাস্তিমূলক এই শুল্ক ধার্য করা হয়েছে। পাকিস্তানের সঙ্গে জ্বালানি তেলের মজুত উন্নয়নে একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র। এছাড়া ভিয়েতনাম, জাপান, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়ার ওপর 15 থেকে 20% শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নৌবাহিনীর বিমান ঘাঁটি লেমুরের কাছাকাছি জায়গায় একটি F-35 যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটির পাইলট নিরাপদে বেরিয়ে এসেছেন। মার্কিন নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় বুধবার সন্ধ্যা 6টা 30 বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমানটি। বিমানটি বিধ্বস্তের কারণ তদন্ত করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। বিমান বিধ্বস্তের এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। শেষ করছি এখন চারদিক। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।